আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম। আমার বয়স 20 বছর। আমি দেখতে সুন্দরী ছিলাম। আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে একটা ছেলে ছিল। তার নাম স্বপন। সে ইন্টারে পড়ত। একদিন সেই ছেলেটি আমায় কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দিবে। প্রায় 3.5 বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে। তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে। হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন 80% মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে। বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মু টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়। তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথা মতো একদিন মাত্র 20-25 বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন। এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলের সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়। এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন ঝগড়া করে। তাই সে চলে এসেছে। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুটো বাসা বাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। 1 তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে। আমরা নানান রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি। এরপর থেকে প্রায় দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগলো। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট সেহেতু মাঝে মধ্যে আনতেই পারি। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই। দেশের বাড়ি বরিশাল। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিচে এসে আমাদের রান্নাঘরে বসল। আম্মু রান্না করছিল। আমি আম্মুকে সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সবকিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সবকিছু বর্ণনা করলাম। আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় 2 ভাইয়ের একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটি ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসতো। শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সবসময় এটা সেটা উপহার দিত। একথা সে বুঝতে পেরে আর দেরি না করিনি। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি। তার আচার আচরণ ভালো ছিল না। তার সাথে আমার 6 মাস সংসার ঠিকই ছিল।
এক পর্যায়ে তার কাছে থেকে আমি অবহেলা পেতে থাকি। আমাকে সে কোনো মূল্য দেয় না, আগের মতো সম্মান করে না। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দিব, কিন্তু তার আর আমার কপালে ছিল না। আমার তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত। সে আমার কোনো কথাই শুনত না। শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না। আমার এক ছেলে সন্তান ছিল। আমি তাকে নিয়ে এ বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য। আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। বাবা বর্তমানে অসুস্থ। আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই। যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। এখন বাবাকে দেখাশোনা, আমার খরচ করার মতো কোনো পয়সা নেই। আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি। আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল। এই মেয়েটিকে এভাবে সে ফাঁকি দিতে পারল। এত সুন্দর একজন মহিলা। তার কথায় বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক, আর এই মহিলাটাকে সে এভাবে ঠকাতে পারল। যাই হোক, কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল 6টায় আসে আর রাত 8টায় চলে যায়। আমি স্বপন, আমার বয়স 22, আমি এবার ইন্টারে পড়ি। কাজের মহিলাটি আমাকে সময় মতো চা বানিয়ে দেয়। কাপড় চোপড় ধোয়, খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি। মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মায়া হতো। তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত। একদিন কাজের মেয়েটি আমায় বলল, স্যার, এ মাস শেষ হতে আরো 5 দিন বাকি, কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল। কারণ বাবা খুবই অসুস্থ, বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। তাই যদি আজ আপনি 200 টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কাজের মহিলাকে নিয়ে আমি একটা রিকশায় করে বাজারে গেলাম। ঔষধ ফার্মেসি থেকে তার বাবার জন্য ঔষধ কিনে দিলাম। আর তাদের জন্য 2 কেজি গরুর মাংস কিনে দিলাম। আর 1000 টাকা তার হাতে ধরিয়ে দিলাম, নাও, এটা খরচ করো। কাজের মহিলা তখন আমায় বলল, এত বাজার দিলেন, আমার এত কিছু লাগবে না, শুধু ঔষধ দিলেই হবে বাবার জন্য। মহিলাটি ভেবেছিল তার বেতন থেকে হয়তো আমি টাকাগুলো কেটে দিব। মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না। আমি বললাম, আরে রাখুন সবগুলো, আমি এটা আপনাকে এ মাসে বোনাস দিলাম। আপনার বেতন ঠিকই আপনি পাবেন। কাজের মহিলাটি অবাক হয়ে বলল, দেখুন, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? সে বলল, আরে আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি কি তাকে দেখতাম না? কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হলো, ছেলেটি আমাকে এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি? আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগলো। যাই হোক, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম। পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম, তখন বাসার ছেলেটি, মানে আমি যাকে স্যার বলে ডাকি, তার নাম স্বপন। সে আমাকে তার রুমে ডাকলো এবং বলল, আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি নিয়ে আসছি। স্বপন তখন আমায় বলল, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমায় নাম ধরে ডাকবেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম। তারপর চা নিয়ে আসলাম। চাটা খেয়ে সে আমার খুব প্রশংসা করল, আপনার হাতের চা অনেক ভালো হয়। আমি তার এই কথাটি শুনেও কিছুটা আশ্চর্য হলাম, কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে। আমার কি লাগবে না লাগবে সবকিছু উনি দেখাশোনা করছে। একদিন স্বপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে, কিন্তু স্বপন যাবে না। কারণ তার নাকি সামনে পরীক্ষা, আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন। তাদের আসতে নাকি 1 সপ্তাহ সময় লাগবে। আর তাও বলে গেলেন, আপনি এই 1 সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন। আর রাতেও এ বাড়িতে থাকবেন। আমার কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আর তাই বাধ্য হয়ে আমার 1 সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য, কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ, তারপর বাবার ওষুধের খরচ কেন দিল। পরের দিন তার মা বাবা চলে গেল ঢাকার উদ্দেশ্যে। এখন বাড়িতে আমি আর ও কাজের মহিলাটি। এত বড় বাড়ি, আর সেই বাড়িতে শুধু দুজন মানুষ, আমার কেমন জানি একটা ভয় কাজ করছিল। স্বপন বাথরুমে স্নান করছিল, তখন আমায় ডাক দিয়ে বলল, বুয়া, আমি তোমায় ডাকছি, আমার কথা শুনতে পাওনি তুমি? আমি বললাম, বলুন স্যার। তখন সে বলল, টয়লেটে নিয়ে যেতে।
আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে চলে আসলাম। আমি ভাবলাম অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে ডাকে নাই। আজ কেন ডাকল? স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হলো। রাতের খাবার দিতে গেলাম স্বপনের রুমে। স্বপন তখন আমায় বলল, আমি একটা কথা বলতে চাই, কথাটি শুনে যান। আমি বললাম, কি স্যার বলুন। সে তখন বলল, দেখুন মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম। আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই। তাই বলছিলাম। আমি তার কথা বুঝতে পারলাম, কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমাতে। স্বপন তার রুমেই ঘুমাই একা একা, অথচ আজ বলছে সে একা থাকতে ভয় পায়। স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি। আমি তখন বলেছিলাম, দেখুন আমি তো আপনার পাশের রুমে ঘুমাই। কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিয়ে আসব। দেখলাম স্বপনের মুখটা কিছুটা কালো হয়ে গেল। স্বপন বলল, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে আমাকে টাকা দিল কেন, আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সে আমাকে 5,000 টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখো। আমি বললাম, এত টাকা আমাকে কেন দিবেন? সে বলল, আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্যই। কেন দিবেন আমায় এত টাকা? স্বপন বলল, এমনিতেই দিলাম তোমার বাবার জন্য। আমি বলেছিলাম, আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে। সে বলল, আরে আপনি কি বলছেন? আমার আবার কি স্বার্থ? কাজের মহিলাটি বলল, এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আরে আপনি টাকাগুলো রাখেন তো। কাজের মহিলাটি বলল, আমি মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাই, কিন্তু কারো দয়া আমার পছন্দ না। আপনার টাকা আপনার হাতেই রাখুন। স্বপনের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি তাকে তার বাবার জন্য ঔষধ কিনার টাকা দিলাম, আর সে কিনা আমাকে সন্দেহ করেছে। স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না। একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম, ঠিক আছে আপনার টাকা ফিরিয়ে দিয়েছি বলে আপনি আমার প্রতি রাগ করছেন। ঠিক আছে আপনার টাকাগুলো দেন, আমি নিব। স্বপন তখন খুশি হয়ে বলল, আমি নিজেকে ধন্য মনে করতে পারলাম আপনাকে সাহায্য করে। কাজের মেয়েটি বলল, আপনি বলেছিলেন আপনি ঘরে একা থাকতে ভয় পান। আজ আমি আপনার ঘরেই থাকব। সে আরো খুশি হলো। আমার কাছে মনে হলো সে যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। সে এতটাই খুশি হয়েছিল। আমি আজ তাকে পরীক্ষা করার জন্যই তার ঘরে থাকতে রাজি হলাম। আমি নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। স্বপন তখন বলল, আরে আপনি নিচে শুইতেছেন কেন? কাটে শুন। সে বলল, না আমি কাজের মানুষ, আমাকে নিচেই মানায়। আমি নিচে থেকে আমার অভ্যাস আছে। আমি তারে এত করে বললাম, সে আমার কোনো কথাই শুনল না। নিচেই শুয়ে পড়ল। কাজের মহিলাটি কিছুক্ষণ পর নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি ভেবেছি সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে, আর তাই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানতো কাজের মহিলাটি ঘুমের ভান করে শুয়ে আছে। আমি কাঠ থেকে নামলাম। নেমে ধীরে ধীরে দরজা দিকে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম এবং বাহির থেকে দরজা লক করে দিলাম। তারপর এই দিকে কাজের মহিলাটি বুঝতে পারল স্বপন রুম থেকে বের হয়ে গেছে। আর তাই সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমায় এভাবে ঘরে বন্দি করছেন কেন? একটু পরে জানতে পারবে। হঠাৎ দেখলাম একটা দাড়িওয়ালা, মাথায় টুপি পরা, মনে হয় কোনো ধার্মিক লোক। স্বপন বলল, দেখুন তো ওনাকে চিনেন কিনা। আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম। সে আর কেউ না, আমি যাকে ডিভোর্স দিয়েছিলাম সে, মানে আমার সাবেক স্বামী। আমি বললাম, উনি এখানে আসলেন কেন? স্বপন তখন বলল, দেখুন ও আমার বন্ধু ছিল, ও আগে খারাপ ছিল, এখন সে ভালো হয়ে গেছে। ওর ভুল বুঝতে পেরেছে, আর তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর আপনার ছেলেকে একবার দেখতে চেয়েছে। স্বপন বলল, আমার কোনো বোন নেই, তাই এই বাসায় আসার পর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি আপনাকে নিজের বোনের মতো মনে করি। এর আগে আপনাকে আমি বাজার খরচ দিয়েছিলাম, সেটা আমার টাকা ছিল না। আমার বন্ধু আমার পা ধরে বলল, তোর বাসায় আমার স্ত্রী কাজ করে, এটা দিয়ে কি আর সংসার চলে? আর তাই সে আমাকে টাকা দিয়েছিল যেন টাকাগুলো আপনাকে দেই। আর তাই আমি আপনার স্বামীকে খুঁজে বের করি এবং পরে জানতে পারি সে আমার ক্লাসমেট, আমার বন্ধু। আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আর সে বুঝতে পারে যে কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে ছাড়েন না।
হয়তো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা। সে এখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন। এসব শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি হাউ-মাউ করে কান্না করে দিলাম এবং তাকে ক্ষমা করে দিলাম। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।